মনে পড়েছে ওই সম্মিলিত জাতিপুঞ্জ গঠন হয়েছে যেখানে ওই পর্যন্ত করিয়েছিলাম, একটুখানি বলে দিই প্রথমে। এখনকার দিনে কিন্তু সবচেয়ে তোমার বেশি টাকা কোথায় বলো তো? যদি টাকা করতে উপার্জন করতে যায় কি করতে হবে তার? এখনকার দিনে ব্যবসা করতে হবে না চাকরি করতে হবে না কি করতে হবে? কিচ্ছু নয়, রাজনীতি করতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে ভোটে দাঁড়াতে হবে, অগাধ টাকা, টাকা শেষ হবে না। তো এমনি আমাদের মনে করো আমাদের মতো যারা সাধারণ লোকজন ধরো কোনো কারণে এরা পড়াশোনা করে বড় লোক হয়েছে বা কিছু করে বড় লোক হয়েছে, তখন কি করে তারা? টাকা পয়সা হলে ফ্ল্যাট কিনে দেবো, তাই তো? আর হচ্ছে ওরা ফ্ল্যাট কিনেছে টাকা রাখার জন্য, ফ্ল্যাট কিনেছে একটা করে ফ্ল্যাটে শুধু টাকা ঠাসা ছিল। যদি কারো মনে হয় শুধু আমি টাকা উপার্জন করব, ও কোনো লাইন ফাইন 1 নম্বর 2 নম্বর আমার দেখার দরকার নেই, তাহলে রাজনীতিটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা টাকা ছাপার এখনকার দিনে। তাহলে একটুখানি আমরা পড়ানো শুরু করি। এই তাহলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য মানে পৃথিবীতে যে এত বড় বড় যুদ্ধ হচ্ছে, মানে প্রথম বিশ্বযুদ্ধ যখন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো, পারমাণবিক বোমা টোমা পড়লো, তার আগে থেকে আমরা আগের দিন জেনেছি যে যারা বিশেষ করে যারা ওই আমেরিকা ইংল্যান্ড এই জোটে যারা ছিল তারা সবাই মিলে একটা চিন্তা ভাবনা করে একটা সংস্থা গঠন করেছে। সেই সংস্থার নাম হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশন যাকে বলা হয়, তাই তো? ইউনাইটেড নেশন আগের দিন কি করে গঠন হয়েছে বলেছি, পরপর কতগুলো সম্মেলন হয়েছে, সর্বশেষ সান ফ্রান্সিসকো সম্মেলনের পরে আমাদের তৈরি হলো ইউএনও। এবার আজকের আমরা প্রধানত জানবো ইউএনও গঠনের কি কি লক্ষ্য আছে সেইগুলো, আর ইউএন এর কটা পরিষদ আছে মানে কি কি ওর স্ট্রাকচার আছে সেটা জানবো, কেমন করে তৈরি হয়, একটা স্কুলের স্ট্রাকচার কেমন হয়, একটা অফিস রুম থাকে, অনেকগুলো ক্লাসরুম থাকে, একটা স্টাফ রুম থাকে, বাথরুম থাকে, এখনকার দিনে বিশেষ করে মিড ডে মিলের জন্য আলাদা রুম থাকে, এরকম স্ট্রাকচার হয়তো। তাহলে ইউএন এর একটা নিশ্চয়ই স্ট্রাকচার রয়েছে, কেমন ভাবে ইউএনটা তৈরি হয়েছে সেটা জানবো। ইউএন এর লক্ষ্য যদি আমরা বলি বা সম্মিলিত জাতিপুঞ্জের যদি লক্ষ্য বলি, সেখানে দু ধরনের লক্ষ্য আছে, একটা গৌণ লক্ষ্য আর মুখ্য লক্ষ্য। প্রধান লক্ষ্য ছিল বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, মানে পৃথিবীতে আজ যেন ভবিষ্যতে কোনো বড় ধরনের যুদ্ধ না হয়, ওই বিশ্বযুদ্ধের মতো, মানে অনেক বড়, তাহলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে, প্রচুর মানুষজন মারা যাবে, পৃথিবীর সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে। যদিও পরবর্তীকালে এটা একদম গ্যারান্টেড, সেটা হচ্ছে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবেই হবে, আজ হোক কাল হোক 100 বছর পর হোক, হবেই হবে। পৃথিবীর সেখানে প্রায় সম্ভবত মানে 3/2 বেশি ধ্বংস হয়ে যাবে, শিওর। এটা তোমরা নিশ্চয়ই জানো, আমাদের ধর্মগত ভাবেও তো বলা হয়েছে একটা বিশাল বড় ধরনের যুদ্ধ হবে, তাই না? সেই যুদ্ধের মাধ্যমে তো পৃথিবীর আস্তে আস্তে ধ্বংস হবে, দাজ্জালের বিষয় টিষয় সব তো আছে। তো সেহেতু পৃথিবীতে একটা বড় যুদ্ধ একদম অবশ্যম্ভাবী, হবেই হবে। কারণ হচ্ছে ইউএনও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করে রাখতে পারেনি, যারা বড় দেশ তারা কিন্তু ইচ্ছা মতো পারমাণবিক শক্তি তৈরি করে করে যাচ্ছে। আমেরিকার কাছে এখন যা শক্তি আছে পৃথিবী মোটামুটি কয়েক সবার ধ্বংস করে দিতে পারে, এরকম ব্যাপার, এত পারমাণবিক শক্তি আছে। শুধু ওদের কাছে তো নেই, রাশিয়ার কাছে আছে, চীনের কাছে আছে, আমাদের ভারতেরও পারমাণবিক শক্তি আছে। তারপর তোমার হচ্ছে ইয়ের আছে, তোমার ওই তোমার ইরানের কাছে পারমাণবিক শক্তি এখনো আপাতত নেই, ওরা চেষ্টা করছে খুব। রাশিয়ার কাছে আছে, চীনের কাছেও প্রচুর আছে, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে ইউএনওর প্রধান তার উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। আর অনেকগুলো গৌণ উদ্দেশ্য আছে। গৌণ উদ্দেশ্য কি? বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সম্পদের বন্টন করা, বিভিন্ন গরিব তানা থেকে মুক্তি দেওয়া, যারা ধর্ম বিভিন্ন ধর্ম যারা রয়েছে বিভিন্ন ধর্মের লোকজন যাতে শান্তিভাবে বসবাস করতে পারে তার ব্যবস্থা করা। কোনো দেশের হচ্ছে একটা বড় ধরনের কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে তারা অপরাধ করেছে তার জন্য বিচার আচার করা, এগুলো হচ্ছে গৌণ। এগুলো প্রধান তাহলে উদ্দেশ্য হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, আর ভবিষ্যতে যদি কোনো যুদ্ধ হয় সেটা আগের থেকে নিয়ন্ত্রণ করে রাখা যাতে যুদ্ধ না হয়। এই যে মনে করো আমেরিকা আর ইরানের মধ্যে, বিশেষ করে আমেরিকা বলবো না, অ্যাকচুয়ালি আমেরিকার কিন্তু নিয়ন্ত্রণ করছে তোমার ইউজিরা, তাই না? ওরা প্রধানত নিয়ন্ত্রণ করছে। তো সেখানে তাদের মধ্যে এই যে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি, এইগুলো কিন্তু সব নজর রেখেছে ইউনাইটেড নেশন, এই ইউএনও নজর রেখেছে। এরা দুটো দলের মধ্যে সমঝোতা করার চেষ্টা করছে যে যদি কোনোভাবে এ করা যায়। যদিও আগের দিন আমি তোমাদের ক্লাসে বলেছি বা তার আগেও বলেছিলাম, ইউনাইটেড নেশনটা নামে একটা সংস্থা, ওটা অ্যাকচুয়াল চালাচ্ছে তোমার ওই আমেরিকার লোকজনরাই চালাচ্ছে। ওরা দেখাচ্ছে যে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করছি, ওই জন্য সবকিছু কাজকর্ম করছি, কিন্তু প্রকৃতপক্ষে চালায় আমেরিকা। ওরা যা বলে তাই হয়, অনেক ভিতরে কূটনীতিক ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক আছে? তো সেখানে আমি এই ইউনাইটেড নেশনের যে গৃহীত পদক্ষেপগুলো নিতে চাইছে, কি কি নিতে চাইছে বা কি কি উদ্যোগ ওরা নিয়েছে, মানবাধিকার ঘোষণা, মানে প্রত্যেকের মানবাধিকার থাকবে। এই মানবাধিকার ভীষণটা বা এই যে ব্যাপারটা, দৃষ্টিভঙ্গিটা, এটা খুব বড় জিনিস, এটাকে হিউম্যান রাইটস বলা হয়। মনে করো তুমি কোনো কারণবশত একজনে খুন করেছে একজন, তাই তো? তাহলে কি মনে করলে সেই এলাকার লোকজন কি যে খুন করেছে তার ধরে সঙ্গে সঙ্গে মেরে দিতে পারবে? আইন ওটা কিন্তু আন্তর্জাতিক আইনে বা দেশীয় আইন ওটা করা যাবে না, তার পুলিশের হাতে তুলে দিতে হবে। তারপর একটা বিচারালয় আছে, সে তোমার একটা করবে, করার পরে দেবে। এই যেমন রোহিঙ্গা যারা তৈরি হয়েছিল মায়ানমার থেকে, যাদের বাইরে বের করে দেওয়া হলো, তারা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ সীমান্তে, আমাদের ভারতের সীমান্তে প্রচুর লোকজন এসে জড়ো হয়েছিল রোহিঙ্গারা,
ওইটা হচ্ছে মানবাধিকার অধিকার। প্রত্যেক মানুষের অধিকার হচ্ছে পৃথিবীতে বেঁচে থাকা, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সাপোর্ট দেওয়া তাদেরকে। পৃথিবীতে থাকার তাদের যে অধিকার রয়েছে এই সংক্রান্ত আলোচনা করেছে, তাদের দিতে পারবে না। তো ওগুলো তো একটা গিমিক। তো কি করে বের করে দেবে? তুমি মনে করো ভারতের নাগরিক, আমি যতখানি নাগরিক, মোদিও তো ঠিক ততখানি নাগরিক, প্রধানমন্ত্রী হতে পারে। তুমি যতখানি নাগরিক, মোদি ততখানি নাগরিক। তার থেকে বেশি কম আছে ভারতের কি? ভারতের কি কোনো ক্যাটাগরি আছে যে এরা এ লেভেলের, এরা বি লেভেলের, সি লেভেলের? এরকম কোনো ভাগ নেই ভারতের নাগরিকের। ও যা নাগরিক তুমি তাই নাগরিক, সবাই মিলে ভোট দিয়ে পছন্দ করে ওকে আর জায়গায় পৌঁছে তুমি এখন যাওনি। এটাই তো পার্থক্য। আমরা তো গণতন্ত্র। এখানকার কথা হলো সবচেয়ে যে গরিব মানুষ সেও কোনো একদিন ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হতে পারে ভারতবর্ষের গণতন্ত্রে। তো আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকার দেখাশোনা করে হচ্ছে, তাহলে মানবাধিকার ইউনাইটেড নেশনের যে উইংস রয়েছে, এটা 1948 সালে হয়েছে। তা হচ্ছে গণহত্যা বিরোধী চুক্তিপত্র। হঠাৎ করে কোনো রাষ্ট্র চাইলে কিন্তু গণহত্যা করতে পারবে না, অনেক লোকজন একসঙ্গে মেরে দিতে পারবে না। যেটা মনে করো বাংলাদেশ একটা সময় করেছিল, বাংলাদেশে পাকিস্তানিরা, জানো তো নিশ্চয়ই, 1971-এর আগে। ওরা হচ্ছে না, করেছো তোমরা 71-এর সাথে আর হওনি। সেখানে হচ্ছে কি হয়েছে, বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যে বিষয়টা কি ছিল বলতো? অ্যাকচুয়ালি আমরা যখন স্বাধীন হয়েছি তখন কিন্তু পাকিস্তান কিছু কিছু জিনিস কেটে নিয়ে ওদের দেশে চলে গেছে। ওরা তো হ্যাঁকাতে করে স্বাধীন হয়েছে পাকিস্তান, যে আমরা আলাদা একটা মুসলিম রাষ্ট্র করব। ওরা বাংলাদেশের নিয়ে চলে গেছে, মানে দেখবো ওই জন্য পাকিস্তান ভারতের ওই কোণে আছে, আর মাঝখান থেকে বাংলাদেশ এইদিকে। সে একটা দুটো ভাই হয়, বাড়ি দেখবে যেমন ঝগড়া হয়, জায়গা জমি ভাগ হয়, ও বলবে আমি রাস্তার ধারেও নেবো, ফের ভেতর থেকে খান্ডেক নেবো, একদিক থেকে নেবে না। তো পাকিস্তান ওই রকম ভাই আমাদের। ঝগড়া হয়েছে, ভাগ হয়ে যাবে, দুটো সংসার আলাদা হয়ে যাবে, ও ওই ধারে খান্ডেক নিয়েছে, ফের এদিক থেকে খান্ডেক নিয়েছে, মাঝখানে ভারতের মাঝখানে বাংলাদেশ টু নিয়ে চলে গেল, এরম ব্যাপার। যার পরে পাকিস্তানে কিন্তু বেশিরভাগ এলাকায় কিন্তু চাষবাস ভালো হয় না। প্রধান উৎপাদক মানে খাবার তৈরি হতো বাংলাদেশে, মানে ধান, গম, শাকসবজি সব। ওরা এদের খাবে, ফের এদের ধরে মারধর করবে। ভোটে এরা জিতে গেছে, অত এদের প্রধানমন্ত্রী হতে দিচ্ছে না, এরম ব্যাপার। ওরা বলছে পুরো বাংলা পাকিস্তানে উর্দু ভাষা চালিয়ে দেবে। তা কালকে থেকে যদি মনে করো আমাদের পশ্চিমবঙ্গে বলে দেয় যে কাল থেকে বাংলা ফাংলা এইসব বই ফই সব বাদ, সব হিন্দি ভাষায় যা হবে, তুমি মেনে নেবে কোনোদিন? আমাদের বাপ ঠাকুরদা সব বাংলায় কথা বলে বলে গেল, আমাদের কাল থেকে বাংলায় আর কথাবার্তা বলা যাবে না, সব হিন্দি পড়াশোনা, হিন্দি কথাবার্তা সব করা যাবে না। ওরা জোর করে উর্দু ভাষা চাপাতে চাইছে। এই জন্য বাংলাদেশের লোকজনরা সবাই মিলে আন্দোলন শুরু করেছে। প্রধান নেতা ছিল শেখ মুজিবুর রহমান। এবার যখন আন্দোলন করছে তখন পাকিস্তানের সৈন্যবাহিনী বাংলাদেশে ঢুকে যা তার বাড়িতে মেয়ে ছেলে তুলে এনে চলে যাচ্ছে, গিয়ে মেরে দিচ্ছে, ইয়ে করছে, যা বুঝতে পারছো নিশ্চয়ই, অনেক কিছু কাণ্ড করছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, সম্পত্তি সব লুট করে এনে চলে গণহত্যা করছে একদার থেকে। বিষয়টা এইরকম। এই ধরনের বিশ্বে কোনো গণহত্যা করা যাবে না, সেইটা ইউএনও ঠিক করেছে। শিশুদের অধিকার ঘোষণা, প্রত্যেকটা শিশুদের খাবার, শিক্ষা এই ঘোষণা করেছে। উপনিবেশগুলিকে স্বাধীনতা বিষয়ক ঘোষণা, যারা যারা স্বাধীন হয়নি তখনও পর্যন্ত বিভিন্ন উপনিবেশ বলেছে ধীরে ধীরে আস্তে আস্তে ওদের স্বাধীনতা দিয়ে দেয়, কোনো উপনিবেশ আর চলবে না, কলোনি তৈরি করা চলবে না। তারপর হচ্ছে সর্বত্র জাতিগত বৈষম্য, বিভিন্ন দেশের জাতিগত বৈষম্য আছে তোমরা দেখবে, বিশেষ করে সাউথ আফ্রিকা, ভারতের মতো দেশে প্রচুর জাতিগত বৈষম্য ছিল। সাউথ আফ্রিকায় দু ধরনের মানুষ, ভালো করে দেখবে তুমি, ক্রিকেট টিম দেখবে, কিছু কিছু লোক খুব ফর্সা আর কিছু কিছু লোক কালো। ওই কালো চামড়ার মানুষদের না, রাসেলটা তো ওয়েস্ট ইন্ডিজ, ওদের এখন সব কালো, ও ফর্সা টর্সার কোনো গল্প নেই ওখানে। ওই কই অত সাদা কি শ্যামবর্ণ তো? না না আমরা, যাই হোক বাদ দাও, ওইদিকে আমরা এখন বিতর্কে যাচ্ছি না। বিদেশি টিদেশিও বিয়ে ঠা করতেও পারে, সেটা কোনো বিষয় না। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আচ্ছা থাক, ওই এখন আমরা আলোচনায় যাচ্ছি না। তারপরে বলছে নারী জাতির বিরুদ্ধে যে বৈষম্য, মেয়েদের সবসময় একটা নিচু চোখে রাখা হচ্ছে, দাবিয়ে রাখা হচ্ছে, তার বিরুদ্ধে একটা ইউনাইটেড নেশন চেষ্টা করছে যে মেয়েরা যাতে আমাদের ছেলেদের সমকক্ষ হতে পারে, সেই জন্য। তারপরে বলছে ধর্ম ধার্মিক বিশ্বাস, এটাও আগে বলেছি। আর নারী অধিকার সম্পর্কে বেইজিং ঘোষণা হয়েছিল 1915 সালে। এবার শোনো ইউনাইটেড নেশনের স্ট্রাকচার যেটা আছে ওটা বলে তোমাদের লেখানো শুরু করব। ইউনাইটেড নেশনের স্ট্রাকচারে 6টা প্রধান সভা আছে। একটা হচ্ছে সাধারণ সভা, একটা নিরাপত্তা পরিষদ, একটা হচ্ছে তোমার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, একটা ওসি পরিষদ, একটা আন্তর্জাতিক বিচারালয়, একটা হচ্ছে সচিবালয় বা সেক্রেটারিয়েট। ঠিক আছে, এতগুলো বিষয়, তার মধ্যে শুধু সাধারণ সভাটা আজকের বলবো, বাদ বাকিগুলো পরের দিনে হবে। সাধারণ সভাটা কি? আমাদের ভারতবর্ষে মনে করো আইনসভা যেটা রয়েছে, আমাদের দুটো আইনসভা, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। আমাদের হচ্ছে ভারতের স্ট্রাকচার তোমরা নিশ্চয়ই জানো, আমাদের ভোট হয় তিন ধরনের ভোট হয় রাজ্যগুলোতে। কি ভোট? একটা পঞ্চায়েত ভোট, একটা লোকসভা ভোট, একটা বিধানসভা ভোট। পঞ্চায়েত ভোটে তোমার এলাকায় মানে পঞ্চায়েত আর ব্লক স্তরে প্রধানত কাজ করে, ত্রিস্তর পঞ্চায়েত নিশ্চয়ই সবাই জানো, সেই ভোটটা হয়ে এই পঞ্চায়েতগুলো ঠিক করা হয়। তারপরে এই বিধানসভা ভোটটার মাধ্যমে রাজ্য কে চালাবে, মুখ্যমন্ত্রীর ভোট, মানে এখান থেকে বিধানসভা ভোট হবে, হয়ে একটা করে বিধায়ক হবে, তারা সবাই মিলে ঠিক করবে, এবার একজন মুখ্যমন্ত্রী হবে, আর সে এবার নিজের মতো করে একটা মন্ত্রী পরিষদ গঠন করে নেবে।
অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব হেনাদানা করে নেবে, সে শিক্ষামন্ত্রী নেওয়ার পর ওরা রাজ্য চালাবে। আর আমাদের যে বড় ভোটটা হয় সে ভোটটা কি লোকসভা ভোট, অনেক বড় বড় এরিয়া নিয়ে ভোট হয়। আমাদের যেমন এখন প্রতিমা মণ্ডল জিতে আছে লোকসভায়, এই সাংসদ বলে এদের, এমপি। এরা হচ্ছে দিল্লি যাবে, গিয়ে ওখানে সংসদের যে নিম্নকক্ষ রয়েছে সেটা হচ্ছে লোকসভা বলে, ওইখানে গিয়ে ওরা সবাই মিলে তোমার হচ্ছে ওখান থেকে একজনের ঠিক করবে, সে প্রধানমন্ত্রী হবে। এবার হচ্ছে বাকি জন মন্ত্রীও গঠন করা হবে এইভাবে। ক্লিয়ার হলো? এইবার এছাড়াও একটা পরিষদ আছে, আইনসভা আছে, যেটার নাম হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভার ভোটগুলো কেমন করে হয়? আমরা কোনদিন রাজ্যসভার ভোট দিয়েছো তোমরা? এই যারা আমাদের বিধানসভা, না মানে সবার কথা বলছি, যারা বিধানসভায় জিতছে এরা, আর লোকসভায় যারা দিচ্ছে এদের ভোটের ওপর এরা ফের আবার ভোট দেয়, দিয়ে ওই রাজ্যসভা গঠন করা হয়। সংসদে দুটো কক্ষ, মনে করো কোনো আইন তৈরি করতে হবে, তাহলে আইনটা কোনো একটা রাজ্য ধরো তৈরি করবে, সে বিধানসভায় পাশ করলো, করার পর লোকসভায় পাঠাবে, লোকসভায় পাশ করলো, তারপর রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় সবাই ভোট দিল, ভোট দিল মানে মনে করো 100 জন আছে, যদি 50-এর বেশি ভোট পড়ে যেদিকে সেদিক জিতবে, পাশ হলো, হওয়ার পর তারপর রাষ্ট্রপতি সই করবে, তারপর সেটা আইন হবে, নতুন আইন হবে। মনে করো বলে দিল যে 18 বছরের পরিবর্তে 21 বছরের বিয়ে থা, ওই আইন তৈরি করা হলো, তখন ওই এই প্রসেসের মধ্যে দিয়ে কোনো একটা আইন পাস হয়। ক্লিয়ার হলো কি বললাম? তাহলে এটা হচ্ছে আমাদের দেশের আইনসভা। এবারে আন্তর্জাতিক স্তরে ইউনাইটেড নেশনের আইনসভাটাকে বলা হচ্ছে সাধারণ সভা। অনেকে বলছে এটাই হচ্ছে ওর আইনসভা, কিন্তু অনেকে বলছে যে না, কেন? কারণ যে কোনো দেশের আইনসভা যখন তুমি গঠন করবে তখন বিভিন্ন মানুষের ভোট নিতে হবে, কিন্তু কোনো ভোট হচ্ছে না, প্রত্যেক দেশ থেকে একজন করে সদস্য যাবে, গিয়ে আর সাধারণ সভা গঠন করা হবে। সেখানে প্রত্যেকটা দেশ, ইউনাইটেড নেশনে যত দেশ আছে প্রত্যেকটা দেশের একজন করে সদস্য যাবে, গিয়ে সেখানে হবে, হওয়ার পর সেই আইনসভা কাজ করবে। তাহলে বোঝা গেল সাধারণ সভাটা কি জিনিস, প্রত্যেক দেশে একজন করে সদস্য গিয়ে সেখানে একটা গঠন করা হবে, সেই সভা, তার নাম হচ্ছে সাধারণ সভা। হ্যাঁ, প্রত্যেক ভারতের আরো সদস্য, পাকিস্তানের, বাংলাদেশ, নেপাল, সব দেশের একজন করে সদস্য যাবে। সেটা বিদেশ মন্ত্রকের তরফ থেকে ঠিক করা হবে কে যাবে ওখানে সদস্য হিসেবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তারপরে কি বলছে, এই আইনসভার গঠন কেমন ভাবে হয়? এখানে একজন সভাপতি থাকবে আর 21 জন সহ সভাপতি থাকবে। প্রত্যেক বছরে সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহের মঙ্গলবার করে এই সভাটা হয় প্রত্যেক বছরে, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। মনে করো আমাদের সঙ্গে যে কাশ্মীর সমস্যা, ভারত আর কাশ্মীরের, ভারত আর পাকিস্তানে, এই সমস্যাটা অনেকবার উঠেছে ইউনাইটেড নেশনে, ওই রকম প্রত্যেক দেশের বলার সুযোগ দেবে। অনেক দেশ আমাদের পক্ষে দাঁড়িয়েছে, অনেক দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে, এইভাবে ভোটাভুটি হবে সবসময়। তো কাশ্মীর সমস্যায় যেমন গণভোট হওয়ার কথা ছিল, এটা তোমরা টেনে পড়েছিলে, কাশ্মীরে বলেছিল ভোট হবে, মনে করো দুটো বাক্স থাকবে, একটা পাকিস্তান একটা ভারত, যেদিকে বেশি ভোট পড়বে কাশ্মীর সেদিক চলে যাবে, কিন্তু সেটা হয়নি। তো কেন হয়নি? ক্লাস 10-এর শেষ চ্যাপ্টারে ছিল, কারণ পাকিস্তান তো জোর করে কাশ্মীর দখল করতে চেয়েছিল, তখন ভারতীয় সেনাবাহিনী গিয়ে পাকিস্তানের অর্ধেকের বেশি জায়গা দখল করে নিয়েছে। ভারতের একটা ভুল হয়ে গেছে যে পুরোটা দখল করে নেয়নি, ওই জন্য এখনো পর্যন্ত কাশ্মীর নিয়ে ঝামেলা, ইউএনও মানে ইউনাইটেড নেশন কখনো সেটা সারতে পারছে না, ওই ঝামেলাটা এখন পুরো কাঁটার মতো হয়ে রয়েছে। তো যাই হোক, ওসব আমরা যাচ্ছি না এখন। তো সেখান থেকে দেখা যাচ্ছে তাহলে কর্মকর্তা কারা হবে, এই কারা চালাবে সাধারণ সভাটা, একজন সভাপতি আর 21 জন সহ সভাপতি। প্রত্যেকটা মিটিং এর আগে এটা ঠিক করা হবে কে সভাপতি হবে আর কারা কারা সহ সভাপতি হবে। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা, তারপরে বলছে এর কার্যাবলী কি কি রয়েছে, এখানে কি কি কাজ হবে সাধারণ সভায়? বিতর্ক হবে, বিশ্ব জনমত গঠন হবে, যে কোনো একটা যদি ওঠে, এই প্যালেস্তাইন, ইসরায়েল, ইসরায়েল আর প্যালেস্তাইন যখন ইসরায়েল যখন গঠন করা হলো, অ্যাকচুয়ালি তোমরা গল্পটা হয়তো জানো না, যখন ইহুদিরা তো পুরো পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওরা খুব জাতি, মনে করো হচ্ছে আমাদের সঙ্গে তো দীর্ঘদিন থেকে ওদের লড়াই মুসলিমদের সঙ্গে, তাছাড়াও হিটলার তো প্রচুর ইহুদিদের মেরে দিয়েছিল, জানো তো, গ্যাস চেম্বারে প্রচুর ইহুদিদের মেরে দিয়েছে হিটলার। এরকম ইহুদিরা মোটামুটি ওদের কোনো নির্দিষ্ট দেশ ছিল না, চারদিকে ছোটাছুটি করছিল, তারপর অনেক কাঠ খড় পুড়িয়ে এদিক সেদিক করে আমেরিকারা সব সাহায্য করে তারপরে ছোট মতো একটা দেশ পেয়েছিল প্যালেস্তাইনের পাশে, প্যালেস্তাইন বা যেটা ফিলিস্তিন যাই বলো না কেন, তার পাশে। তো পাওয়ার পরে ওরা আস্তে 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 সেটা বাড়িয়ে এখন অনেক বড় হয়ে গেছে। ওদের প্রথম দেশ দেখবে এরকম ছোট মতো ম্যাপে দেখলে, এখন বেড়ে ও বেড়ে যাচ্ছে, প্যালেস্তাইন ছোট হয়ে যাচ্ছে। ওরা ফের চেষ্টা করছিল ইরানের কিছু অংশ নিয়ে নেওয়ার, এরকম করে ওরা আস্তে আস্তে, আমাদের ধর্মে যেটা বলা হয়েছে বা বিভিন্ন ইয়েতে দেখা যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু ইহুদিদের ওই দেশটা অনেক বড় হয়ে যাবে, পৃথিবী ওদের নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা হয়তো দেখছি আমেরিকা এখন সুপার পাওয়ার, কিন্তু পুরোপুরি পৃথিবী কিন্তু চালাচ্ছে ইহুদিরা, জানো তো, ইসরায়েল চালাচ্ছে। ওদের যে সংগঠন রয়েছে গুপ্তচর সংস্থা মোসাদ, তারাই কিন্তু সব চালায়। মনে করো মোসাদ চালায় আমেরিকার ইন্টেলিজেন্স সংস্থাকে, গুপ্তচর সংস্থাকে, আবার আমেরিকা চালায় ভারত পাকিস্তান এই সব দেশের ইন্টেলিজেন্স গুলোকে, এরম ব্যাপার। তো ওদের হাতে পুরো নিয়ন্ত্রণ সব এখন। তো যাই হোক, সেটা বাদ দিচ্ছি আমরা। তো এই সমস্ত ক্ষেত্রে দেখার শোনার কথা ছিল এদের। এরকম একটা বিতর্ক হলো, সেই বিষয়ে সব দেশ এক এক করে উঠবে, ডিবেট করবে, করে আলোচনা করা হবে সেই সব বিষয়, এদের এইটা কাজ। তবে আন্তর্জাতিক আইন সম্পর্কিত কার্য,
বিশ্বের যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এরা কাজ করবে। তারপরে কি বলা হয়েছে, শান্তি ও নিরাপত্তা বিষয়ক, ওই বিভিন্ন দেশের মধ্যে মারামারি সব ঝামেলা হামেলা যা হবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এরা। তা বলছে অসদস্য রাষ্ট্রের কার্য, এই যারা এইসব যারা ইউনাইটেড নেশনের সদস্য নয় তারা যদি কোনো ভুল ভ্রান্তি করে সেখানে ইউনাইটেড নেশন দেখাশোনা করার কথা বলা হয়েছে। তারপরে বলেছে তদারকি কার্য, বিভিন্ন বিষয় ঠিকঠাক হচ্ছে কিনা। ইউনাইটেড নেশন কিন্তু অনেক কাজ করে জানো, ইউনিসেফ বিভিন্ন আফ্রিকার দেশগুলোতে খাবার টাবার পাঠায়, ওষুধপত্র পাঠায়, বিভিন্ন সময় যে বড় বড় তোমার বিশ্বক্ষেত্রে রোগগুলো হয় করোনার সময় ইউনিসেফ বিশাল কাজ করে, ইউনাইটেড নেশনও বিশাল কাজ করেছে। তাহলে নির্বাচনমূলক কার্য, বিভিন্ন ধরনের বেছে বেছে বিভিন্ন কাজগুলো দেখা হবে। আর অর্থ সংক্রান্ত কার্য, টাকা পয়সা, মনে করো ভারত যদি মনে করে, একটা দেশ তো মনে করো বড় লোক গরিব লোক কি করে হয়, ভারত যদি মনে করে নিজের মতো ইচ্ছা মতো নোট ছাপিয়ে বড় লোক হয়ে যেতে পারবে? তুমি যত টাকা ছাপাবে সেই পরিমাণ সোনা তোমার বিশ্ব ব্যাংকে জমা রাখতে হবে। আর বিশ্ব ব্যাংকের মালিক কে? ইউনাইটেড নেশন। এই সম্মিলিত জাতিপুঞ্জ আন্দোলনের একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে তোমার সোনা জমা রাখতে হবে যত তুমি এগোচ্ছ। এবার মনে করো তোমার দেশটা কোনো কারণবশত হয়তো খুব টাকা পয়সার অভাব হয়েছে, ঝামেলা হয়েছে, তখন তুমি কি করবে, বিশ্ব ব্যাংক থেকে তুমি লোনও নিতে পারো। ভারত, পাকিস্তান যারা উন্নয়নশীল দেশ তারা সবসময় বিশ্ব ব্যাংক থেকে বিভিন্ন লোন পায়। ওরা এসে দেখবে যে তুমি লোনটা কোন খাতে ব্যবহার করছো, শিক্ষা খাতে কি, পড়াশোনার খাতে কি, কোন ব্যাপারে, বা কোন স্বাস্থ্য খাতে ব্যবহার করছো, বা তোমার দেশের লোকজনের খাবার দাবারের জন্য ব্যবহার করছো, দেখবে ওরা, দেখে তোমাদের সেইভাবে সাহায্য করবে, লোন দেবে। এই সমস্ত বিষয় ওরা আলোচনা করে। ঠিক আছে, চলো খাতা বের করো। পরের দিনে তাহলে বাকিগুলো আমরা দেখবো আরো কি কি রয়েছে। নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক পরিষদ আর ওচি পরিষদ, এগুলো হয়। হ্যাঁ, লাস্ট পরিণতটা শেষ পরিণত, তাই তো? মোট কতগুলো লেখা হয়েছে গো? ও আচ্ছা, ঠিক আছে, চলো লেখো। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? ঠিক আছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর লেখো 15টি। 15টি। ব্র্যাকেটে লিখে নাও 5টি স্থায়ী সদস্য, 5টি স্থায়ী সদস্য আর 10টি অস্থায়ী সদস্য। 5টি স্থায়ী সদস্য আর 10টি অস্থায়ী সদস্য। হয়েছে? আচ্ছা, এই 5টা স্থায়ী সদস্য কারা কারা জানো তো? চীন আছে, ফ্রান্স আছে, আমেরিকা আছে, ইংল্যান্ড আছে আর রাশিয়া আছে। আর চীনের যে স্থায়ী সদস্যটা ওটা ভারতের অফার করেছিল, কিন্তু তখন আমাদের ভারতবর্ষ নেয়নি, ওটা না নিয়ে চীনের দিয়েছিল। জওয়াহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিল, তার অনেক কারণ ফারণ আছে, যাই হোক। হ্যাঁ, না তখন তো জোট নিরপেক্ষ আন্দোলনে জওয়াহরলাল নেহরু নেতৃত্ব দিচ্ছিল, ওই জন্য বলছে এইসব ঝামেলায় যাও না। নাও লিখে দিয়েছো? তাহলে এই পনেরোটা লিখে নাও। নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কি? লিখে নাও, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কি? নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কি? 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কি? আচ্ছা, উত্তর লেখো। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া আর চীন। এশিয়া থেকে শুধু চীন আছে। ঠিক আছে, চীন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাশিয়া ইউরোপ এশিয়া মিলিয়ে ও একটা শুধু নয় তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এরিয়া তো রাশিয়া। এশিয়ার মধ্যে না, ইউরোপের অংশ আছে তো। হ্যাঁ, লেখো। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? হয়েছে? উত্তর লেখো 2 বছর। 2 বছর। তারপরে প্রশ্ন লেখো, ভেটো কি? ভয়কার টকার ভেটো। উত্তর লেখো না স্যারের দাদু, আমার দাদুর নাম ভেটো।
দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কোনো প্রস্তাব নাকচ করার বিশেষ ক্ষমতাকে ভেটো বলে। প্রস্তাব নাকচ করার কি বললাম, বিশেষ ক্ষমতাকে ভেটো বলে। পরের প্রশ্ন লেখো, জাতিপুঞ্জের বাজেট কে অনুমোদন করে? জাতিপুঞ্জের বাজেট কে অনুমোদন করে? উত্তর লেখো, সাধারণ সভা। এক্ষুনি যে বলছিলাম 6টা ভাগ আছে, তার মধ্যে সাধারণ সভাটা আজকে পড়লাম, সেই সাধারণ সভা। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ভালো আছে সদস্য সংখ্যা কয়টি? কি করছি তারা? তারপরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত? এরা খেলবে? সদস্য সংখ্যা কত? উত্তর লেখো 54টি, মানে 54টা দেশ আর কি। তারপরে প্রশ্ন লিখে নাও, এই পরিষদের ওইটা আর লেখাচ্ছি না নতুন করে, ওকে ছোট করে ইকস্ক বলা হয়, যাই হোক বাদ দাও। দেখো, এই পরিষদের সদস্যদের ইকোসক ICOSOC লিখতে হবে না, বাদ দাও। দেখো, এই পরিষদের সদস্যদের কার্যকাল কত বছর? ভালো আছিস তো? কার্যকাল কত বছর? উত্তর লেখো 3 বছর। 3 বছর, হ্যাঁ হ্যাঁ। কোন মেয়েরা? জানে ওরা। রুশানার মা কোথায় গেছে? হাসপাতালে গেছে। যাই হোক, লেখো জাতিপুঞ্জের সচিবালয় কোথায় অবস্থিত? আরিফের নেই, রাষ্ট্রবিজ্ঞান নেই। জাতিপুঞ্জের সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর লেখো নিউ ইয়র্কে। অবশ্যই অন্তস্থ কয়রে বেকার, নিউ ইয়র্কে। আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো, মহাসচিবকে নিয়োগ করে কারা? মহাসচিবকে নিয়োগ করে কারা? আচ্ছা, উত্তর লেখো নিরাপত্তা পরিষদের সুপারিশে, এই টাকাটা একটু মেরে দাও। নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা। পরের প্রশ্ন লেখো, মহাসচিবের কার্যকাল কত বছর? উত্তর লেখো 5 বছর। ইউনিসেফ এর পুরো নাম কি? ইউনিসেফ এর পুরো নাম কি? দেখো, ইউনিসেফের পুরো নাম কি? উত্তর লেখো ইউনাইটেড নেশনস হয়েছে চিলড্রেন্স হ্যাঁ, না, ওর মধ্যে আছে, ঠিক আছে। চিলড্রেন্স ফান্ড, ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। বলে দিচ্ছি, হ্যাঁ, আই থেকে কি ছিল বলে দিচ্ছি, আগে লিখে নাও, তারপর বলছি সব।
শোনো আচ্ছা বলি, এ বলছে আই থেকে কিছু হবে না, প্রত্যেকটা ওয়ার্ড থেকে ছিল, বর্তমানে নামটা ছোট করে এটা রাখা হয়েছিল, এটা লেখালাম। আগে কি ছিল নামটা? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এত বড় নাম ছিল, সবগুলো ছিল। এবার হচ্ছে এখন ছোট করে এটা রাখা হয়েছিল, এটা লেখালাম, তোমাদের এইটাই পড়বে যদি পড়ে। হ্যাঁ, চিলড্রেন্স ফান্ড, ঠিক আছে। হ্যাঁ ওইটাই সমস্যা, খুব ঝামেলা। না তারপরে প্রশ্ন লেখো, লেখো ইউনিসেফের প্রধান কাজ কি? ইউনিসেফের প্রধান কাজ কি? হয়েছে, ইউনিসেফের প্রধান কাজ কি? উত্তর লেখো শিশুদের জরুরি ভিত্তিতে, জরুরি ভিত্তিতে খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। হয়েছে, ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, খাদ্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা। আচ্ছা পরের প্রশ্ন লেখো, ইউনেস্কো, ইউএনইএসসিও, ইউনেস্কো, এটা আমাদের এডুকেশনেও আছে, ইউনেস্কো। হ্যাঁ, ইউনেস্কোর পুরো কথা কি? আগের বছর তোমার ছিল 11-এ, মনে করে দেখো। ইউনেস্কো লিখে দিস না। ইউনেস্কোর পুরো কথা কি? উত্তর লেখো ইউনাইটেড নেশনস, আচ্ছা ইউনাইটেড নেশনস, ই থেকে হচ্ছে এডুকেশনাল, কমা দিয়ে সায়েন্টিফিক, এডুকেশনাল কমা দিয়ে সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা ইউনাইটেড নেশন হলো, ই থেকে এডুকেশনাল, আর এস থেকে সায়েন্টিফিক, সায়েন্টিফিক, ঠিক আছে, সায়েন্টিফিক হয়েছে, আর অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অ্যান্ড দেবে একটা কালচারাল, ঠিক আছে, অর্গানাইজেশন। হ্যাঁ কালচারাল, হ্যাঁ 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 ঠিক আছে, কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে। এটা অর্গানাইজেশন মানে নিশ্চয়ই তোমরা জানো, অর্গানাইজেশন, জেড দিয়েও হয়, এস দিয়েও হয়। হ্যাঁ, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। চলো তারপরে লেখো, এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় আছে? ফ্রান্সের প্যারিস শহরে, ফ্রান্সের প্যারিস শহরে। তারপরে প্রশ্ন লেখো, ইউনেস্কোর মূল লক্ষ্য কি? ইউনেস্কোর মূল লক্ষ্য কি? ঠিক আছে, উত্তর হলো শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, পিএসসি যায় না, প্যারিস সেন্ট জার্মান যে টিমটা, ওটা তো ফ্রান্স। হ্যাঁ হুম, দেখো প্যারিসে সবাই ঘুরতে যায়, বেড়াতে যায়, তো খুব ভালো জায়গা। যাই হোক, নাও লেখো, কি বললাম, ইউনেস্কোর প্রধান লক্ষ্য, তাই তো। দেখো শিক্ষা কমা দিয়ে বিজ্ঞান, শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। ঠিক আছে, পরের বলে লেখো, ডব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? ডব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? হু, হুর পুরো কথা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। চলো লেখো, ডব্লিউএইচও সদর দপ্তর কোথায়? উত্তর লেখো সুইজারল্যান্ডের জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভাতে, জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে। তারপরে মনে লেখো, ডব্লিউএইচও কবে প্রতিষ্ঠিত হয়? ডব্লিউএইচও কবে প্রতিষ্ঠিত হয়? দেখো 1948 সালে। হ্যাঁ, জেনেভা, জেনেভা। হ্যাঁ লেখো, ডব্লিউএইচও কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। উত্তর লেখো 1948 সালের, 1948 সালের 7ই এপ্রিল, 1948 সালের 7ই এপ্রিল।
আচ্ছা, পরের প্রশ্ন লেখো, আন্তর্জাতিক শ্রম সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ব্যাখ্যা লিখবে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। হ্যাঁ, আন্তর্জাতিক শ্রম সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়? কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর লেখো 1919 সালে। 1919 সালে। মানে এটা অ্যাকচুয়ালি জাতিপুঞ্জের আন্ডারে ছিল না, জাতিসংঘের আন্ডারে ছিল। যাই হোক, লিখে নাও। পরের প্রশ্ন লেখো, IMF এর সম্পূর্ণ নাম কি? IMF এর সম্পূর্ণ নাম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হুম, এই IMF কিন্তু নির্ধারণ করে কোন দেশের টাকার মূল্য কত, ডলারের মূল্য কত। শেয়ার বাজার নিয়ে যারা কাজকাম করতে যাবে, পরে ট্রেড ফেড করতে যাবে, IMF এর রিপোর্ট দেখতে হবে সবসময়। ঠিক আছে, দেখতে হবে যে কিসের দাম বাড়ছে কমছে, সোনা রূপা হেনা তেনা, বিটকয়েন। হ্যাঁ, তোমরা পরে এইসব খাটাবে টাকা পয়সা। ঠিক আছে, লেখো, এই IMF আর বিশ্ব ব্যাংকের, না না, সদর দপ্তর কোথায়? আমি কিছু বুঝি, বেকার ফালতু গুলে লাভ আছে, সব জায়গায় চালাকি মারলে হবে। IMF ও বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? হ্যাঁ, ওই যেটা লেখালাম, IMF ও বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বা ওয়ার্ল্ড ব্যাংকও লিখতে পারো, তোমরা যারা ইংরেজি পছন্দ করো। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? না না, উত্তর লেখো, না, আমেরিকার ওয়াশিংটন ডিসি। আমেরিকার ওয়াশিংটন ডিসি। আমেরিকার রাজধানী কোনটা? এই ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি হয়েছে। তারপরে লেখো, জাতিপুঞ্জের পতাকার রং কি? জাতিপুঞ্জের পতাকার রং কি? ঠিক আছে, উত্তর লেখো নীল সাদা। কেউ যেন তৃণমূল ভেবে ফেলো না। নীল সাদা। তৃণমূলের রং তো নীল সাদা, মানে তৃণমূল যেখানে যত বিল্ডিং করে সব থেকে নীল আর সাদা রং করে দেবে ভালো করে। আমাদের এটা তৃণমূল দেয়নি, আমরা করেছি নিজেরা নীল সাদা। না না, লেখো, তারপর লেখো, জাতিপুঞ্জের প্রতীকে, জাতিপুঞ্জের প্রতীকে কোন গাছের শাখা থাকে? জাতিপুঞ্জের প্রতীকে কোন গাছের শাখা থাকে? ঠিক আছে, না বটগাছ নয়, বটগাছ আমাদের জলপাই, জলপাই, জলপাই বা অলিভ গাছ। কোন গাছের শাখা থাকে? কোন গাছের শাখা থাকে? উত্তর লিখবে অলিভ বা জলপাই গাছ। অলিভ অয়েল, জলপাই তেল খাওয়া সবচেয়ে ভালো, জানো তো, তেল খাওয়া মাখা। ওটাই তো জাইতুন, আবার কি। আচ্ছা নাও, লাস্ট প্রশ্ন লিখে নাও আজকের মতো। নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি? নিরাপত্তা পরিষদের প্রধান কাজ কি? উত্তর লিখবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। ঠিক আছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, তোমাদের যা যা প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয়ে কমেন্ট করবে, আর ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। কারণ এই যে এডুকেশন ওয়ালা পরিবারটা কিন্তু তোমাদের নিজেদের, তো সেখানে সবাই মিলে আমরা কাজ করব, সবাই মিলে পড়াশোনা করব, আর সেমিস্টারগুলোতে খুব খুব ভালো রেজাল্ট করব। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর সবসময় কিন্তু পড়াশোনার সঙ্গে থাকবে। টাটা।